1997 সালে কোস্টারিকার গুয়ানাকাস্ট কনজারভেশন এরিয়ায় কোনো রকম ওয়ার্নিং ছাড়াই কমলার খোসা বোঝাই ট্রাক ঢুকে পড়ে আর 12,000 টন কমলার খোসা সেখানে ডাম্প করে দেয়। এগুলো কোনো সাধারণ ট্রাক ছিল না, এরা অদ্ভুত মিশনের জন্য কমলার খোসাগুলোকে এখানে নিয়ে আসে। কিন্তু এখানে কেবল একটা দুটো ট্রাক ছিল না, কয়েকশো ট্রাক একটার পর একটা আসতে থাকে আর লোড করা কমলার খোসাগুলোকে এখানে ডাম্প করতে থাকে আর ওই জায়গাটিকে মোটা কার্পেটের লেয়ার বানিয়ে ফেলে। বাতাসে লেবুর গন্ধে ভরে যায়। ধীরে ধীরে এই পরিষ্কার জায়গাটি ফলের বর্জ্যের এক বিশাল পাহাড় তৈরি হয়ে যায়। ওই অঞ্চলের আশেপাশে থাকা প্রাণীগুলো বিভ্রান্তে পড়ে যায়। পাখিরা কিচিমিচি শব্দ করে মাথার উপর উঠতে থাকে আর ভাবতে থাকে কি এমন ঘটতে চলেছে এখানে। কিন্তু এই সবকিছুর মাঝে দুই ইকোলজিস্ট ড্যানিয়েল জ্যানজিন আর ওয়েনি হলওয়াজ ঘটনাস্থলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছুকে পর্যবেক্ষণ করতে থাকে। তাদের কাছে এটা কোনো বিপর্যয় ছিল না, এটা ছিল তাদের দ্বারা পদক্ষেপ নেওয়া একটি বোল্ড এক্সপেরিমেন্টের সূত্রপাত। ইয়ানজিন আর হলউইচ কোস্টারিকায় বহু বছর রিসার্চের কাজ করে, তাই তাদের এখানের অ্যামেজিং ওয়াইল্ড লাইফের প্রতি ভালোবাসা বেড়ে যায়। যদিও কোস্টারিকা একটি ছোট্ট কান্ট্রি, তারপরেও পৃথিবীর 6% উদ্ভিদ আর প্রাণীদের এখানে পাওয়া যায় আর এই অবিশ্বাস্য জীব বৈচিত্র্যকে হারিয়ে যাওয়া থেকে তারা রক্ষা করতে চায়। ইয়ানজিন আর হলউইচ এরা কেবল দুইজনে কাজের সঙ্গী ছিল না, বরং তারা ছিল স্বামী স্ত্রী। তারা দুইজনেই 1976 সালে প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি সম্পূর্ণ করে আর আমেরিকার পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির পরিবেশবিদের প্রফেসর হন। কিন্তু তারপরেও কোস্টারিকার প্রতি তাদের ভালোবাসা ছিল অফুরন্ত। তারা দুইজনে বহু বছর ধরে গুয়ানাকাস্টে সরকারি সংরক্ষিত এলাকায় গবেষক এবং উপদেষ্টা হিসাবে কাজ করত আর এখানে কাজ করার সময় তারা বহুদিন ধরেই একটা বড় সমস্যাকে লক্ষ্য করে। একটা সময় এই জায়গাটা সবুজ অরণ্য দ্বারা ঢাকা ছিল, কিন্তু ধীরে ধীরে এই জায়গাটি গবাদি পশুর চারণভূমিতে পরিণত হয়ে যাচ্ছে আর এই চারণভূমিগুলো শুকিয়ে জীবনশূন্য হয়ে পড়েছে। ইয়ানসেন আর হলউইচ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতে থাকে, এই মৃতপ্রায় চারণভূমিটিকে কি আবারও আগের মতো সবুজ জঙ্গলে ফিরিয়ে আনা সম্ভব। তারা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করতে থাকে যেমন করেই হোক এই ক্ষতিগ্রস্ত এলাকাটাকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনবে। 1995 সালে ডেল ওরো নামের একটি কোম্পানি সংরক্ষিত বনাঞ্চলের কাছে একটি কমলার জুসের কারখানা তৈরি করে আর এই কোম্পানিটির কারণেই ওই অঞ্চলের বেশিরভাগ স্থানীয় জনগণ চিন্তিত ছিল, কারণ কারখানা পরিবেশকে দূষিত করে আর জায়গা বৃদ্ধির জন্য তারা গাছও কেটে ফেলে। কিন্তু দুই বিজ্ঞানী ইয়ানসেন আর হলউইচ এই ফ্যাক্টরিটিকে একটি আশীর্বাদ স্বরূপ দেখে। তারা জানতে পারে ডেলওয়ে কোম্পানির একটি বড় সমস্যা রয়েছে। যখন তারা অরেঞ্জ জুস বানায় তাদের কেবল ভিতরের অংশকেই প্রয়োজন পড়ে, খোসা আর অবশিষ্ট অংশকে ফেলে দিতে হয়। যেহেতু তাদের কোম্পানিটা অনেক বড় ছিল তাই প্রতিদিনই তাদের প্রচুর পরিমাণে বর্জ্য তৈরি হতো আর এই বর্জ্যগুলো থেকে মুক্তি পেতে কোম্পানির অনেক অর্থের ব্যয় হতো। তাদের হাতে গোনাগুনতি কিছু বিকল্প ছিল, যেমন বর্জ্যগুলিকে ডাম্পিং এরিয়ায় পাঠালে প্রচুর টাকার খরচ, এগুলিকে জ্বালিয়ে দিলে বায়ু দূষণ হতো আর পচে গেলে দুর্গন্ধ বেরোতো। তাই দুই বিজ্ঞানী ডেল ওরো কোম্পানিকে একটা দারুণ প্রস্তাব দেয়, যদি কোম্পানি সরকারকে সংরক্ষিত প্রজেক্টের জন্য কিছু জায়গা দান করে তাহলে এর পরিবর্তে তারা কোম্পানিকে গুয়ানাকাস্টের সংরক্ষিত এলাকার কিছু অংশ দেবে, যেখানে কোম্পানি তাদের কমলার বর্জ্যকে ফ্রিতে ডাম্প করতে পারবে। যদিও এটা শুনতে অদ্ভুত বলে মনে হচ্ছে, কিন্তু বিজ্ঞানীরা মনে করে এই পরিকল্পনাটি একটা সময় কাজ করবে। দুই বিজ্ঞানী ফরেস্ট নিয়ে বহু বছর ধরে গবেষণা করে আসছে। তারা জানে গাছেদের বেড়ে ওঠার জন্য হেলদি মাটির দরকার। তারা কমলার খোসা সম্পর্কে গবেষণা করতে গিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস খুঁজে পায়, যখন এগুলো পচে যায় তখন এরা মাটিতে পরিণত হয়ে যায়, ঠিক যেমনটা জঙ্গলের মৃত পাতা মাটিতে পড়ে থেকে ডিকম্পোস্ট সার হয়ে যায়। এই খোসাগুলিতে এমন কিছু পুষ্টিকর উপাদান থাকে যা গাছকে বৃদ্ধি হতে সাহায্য করে, মেনলি নাইট্রোজেন, পটাশিয়াম আর ফসফরাস। নাইট্রোজেন গাছেদের কাছে খাদ্যের মতো কাজ করে, এটা ছাড়া উদ্ভিদে নতুন পাতা জন্মাবে না আর উদ্ভিদ সবুজও থাকবে না। পটাশিয়াম গাছকে বৃদ্ধি পেতে সাহায্য করে আর কাণ্ডকে মজবুত বানায়, ঠিক যেমনটা মানুষের শরীরের হাড়কে মজবুত রাখার জন্য ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে। আর ফসফরাস মাটির গভীরে শিকড় গজাতে সাহায্য করে, যার সাহায্যে গাছ কম বৃষ্টিতেও জল খুঁজে পায়। তাই যখন কমলার খোসা ডিকম্পোস্ট হয়ে সার হতে থাকবে, গাছেদের এই পুষ্টি জাতীয় উপাদানগুলি তখন মাটিতে মিশতে থাকবে আর বৃষ্টির জল এই পুষ্টিগুলিকে আরো গভীরে নিয়ে যাবে। কিন্তু তারা এটা জানে যে যদি কিছু একটা পদক্ষেপ না নেওয়া হয় তাহলে একটা সময় এই জায়গাটা ধূসর মরুভূমিতে রূপান্তরিত হয়ে যেতে পারে। তারা কোম্পানিকে কিছু রুল বলে দেয়, যেমন কেবলমাত্র কমলার খোসাকেই তারা ডাম্প করতে পারবে আর এগুলিতে যেন কোনো প্রকার কেমিক্যাল লাগানো না থাকে। তারা নির্দিষ্ট কিছু এরিয়া দেখিয়ে দেয় যেখানে তারা এই বর্জ্যগুলিকে ডাম্প করতে পারবে। ডেল ওরো কোম্পানি তাদের এই শর্তকে খুশি মনে মঞ্জুর করে আর এরপর শুরু হয় ট্রাকে বোঝাই করা কমলার খোসার ডাম্পের মিশন। কেবল একটা দুটো নয়, প্রতি সপ্তাহে মাসে হাজার হাজার ট্রাক কমলার খোসার ডাম্প করা শুরু করে আর এভাবে তারা প্রায় এক বছরের মধ্যে 2.5 লক্ষ টন বর্জ্যকে ডাম্প করে দেয়। এটা এতটাই বিশাল পরিমাণে ছিল যে যা প্রায় 2 ফুটবল মাঠের সমান বিশাল এরিয়া। চতুর্দিকে কেবল অরেঞ্জের খোসা ছড়িয়ে পড়ে আছে, কিন্তু ধীরে ধীরে বাজে দুর্গন্ধ আসতে শুরু করে। পথিকেরা এর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় নাকে হাত চেপে ধরত। জনগণ সমালোচনা শুরু করে দেয়, তাদের মতে এটা কেবল একটা আবর্জনা যা সংরক্ষিত এলাকাটিকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু দুই বিজ্ঞানী কোনোভাবেই চিন্তিত ছিল না। তারা ভালো মতোই জানেন নেচারের পরিবর্তনের জন্য সময়ের প্রয়োজন পড়ে।
করে। তারা খোসাগুলিকে কোথায় ফেলা হচ্ছে তা দেখানোর জন্য একটি সাইনবোর্ডও টাঙিয়ে দেয়। কিন্তু এরপর হঠাৎ শুরু হয় একটা বড় সমস্যা। টিকো ফ্রুট নামের অন্য একটি কোম্পানি ডেল ওরোর এই বর্জ্য ডাম্পিং করা দেখে রেগে যায়। টিকো ফ্রুট কোম্পানি ডেল ওরোর মতো অরেঞ্জ আর পাইনাপেল জুস তৈরি করে, কিন্তু তাদের বর্জ্যকে ডাম্প করার জন্য অনেক অর্থ ব্যয় করতে হতো, অথচ ডেল ওরো ফ্রিতে তা করত। টিকো ফ্রুট ডেল ওরো কোম্পানির বিরুদ্ধে একটা বড় ক্যাম্পেইন শুরু করে। তারা টিভি নিউজ পেপারে অ্যাড দেওয়া শুরু করে দেয়। এই বিজ্ঞাপনগুলিতে কমলার খোসার স্তূপের ছবি দেখানো হতো, আর অ্যাডে বলা হতো পোকামাকড় খোসার মধ্যে বাস করে আর এগুলো কাছাকাছি ফার্মেও ছড়িয়ে পড়তে পারে। তারা এমনকি দাবি করে পচনশীল বর্জ্যের দুর্গন্ধ মানুষকে অসুস্থ করে তোলে, আর এই ক্যাম্পেইনটি কাজও করে যায়। জনগণের মধ্যে সচেতনতা বাড়তে থাকে। স্থানীয় ফার্মাররা ভয় পেতে শুরু করে যে হয়তো পচনশীল ফলের মাছিরা তাদের ফসলেরও ক্ষতি করতে পারে। এনভায়রনমেন্টাল গ্রুপ যারা এই প্রজেক্টের অংশ ছিল না, তারাও ডেল ওরোর দিকে আঙুল তোলা শুরু করে। এমনকি টিকো ফ্রুট একটি মিডিয়া যুদ্ধ শুরু করে দেয়। তাদের দাবি একটাই, ডেল ওরো বর্জ্য ডাম্পিং এর মাধ্যমে জাতীয় উদ্যানকে ধ্বংস করে ফেলছে। টিকো ফ্রুট বেশ কিছু পদক্ষেপ নিয়ে পুরো দেশকে লেলিয়ে দেয়, আর জনরোষের কারণে মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে যায়। আর সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে ডেল ওরোর বিরুদ্ধে রায় দেয়, আর ফলাফল শেষ পর্যন্ত ডেল ওরোর বর্জ্য ডাম্পিং করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু ইতিমধ্যে ডেল ওরো প্রায় 3 হেক্টর জমিতে কমলার খোসা ফেলে পাহাড় বানিয়ে ফেলে, যা প্রায় 3টে ফুটবল মাঠের সমান বিশাল এরিয়া হবে। সময়ের সাথে সাথে এই প্রকল্পটির কথা যেন সবাই ভুলে যেতে শুরু করে। বলা যেতে পারে একটানা 16 বছর পর্যন্ত সেই প্রকল্পটির কথা কেউ মনে রাখেনি। ঠিক 16 বছর পরে হঠাৎ প্রিন্সটন ইউনিভার্সিটির একদল গবেষক সেই জমিটিতে আবারও ফিরে আসে। আসলে কমলার খোসার কারণে এলাকাটির কি পরিণতি হয়েছে সেটা দেখতেই তারা এখানে এসেছিল। কিন্তু গবেষক দল যখন সাইটটিতে আসে তখন তারা সেই পূর্বের জমিটিকে আর খুঁজে পাচ্ছিল না। কমলার খোসাগুলো একেবারে অদৃশ্য হয়ে গিয়েছে। বলা চলে তারা কমলার খোলা খুঁজতে খুঁজতে এক প্রকার জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছিল। কিন্তু তারা হঠাৎ করে একটা সাইনবোর্ড দেখতে পায়, আর এই সাইনবোর্ডটা দেখি তারা বুঝতে পেরে যায় যে তারা সঠিক জায়গায় পৌঁছেছে। কিন্তু তারা নিজেদের যেন বিশ্বাসই করতে পারছিল না। একটি অনুর্বর নিম্নমানের জমি যা প্রায় লাইফলেস হতে চলেছিল তা আর আগের মতো নেই। এটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। এলাকাটিকে এক্সপ্লোর করার সময় গবেষক দল দেখতে পায় এখানে 176% জৈব জ্বালানির বৃদ্ধি ঘটেছে। তারা একটি ডুমুর গাছও দেখতে পায়, যে গাছটিকে 3 জন মিলে ধরলেও এটাকে ঘিরে ধরা সম্ভব নয়। এমনকি সেখানে একটি কুকুরের সাইজের ওইসেলও দেখতে পায়। যদিও গবেষক দল সবথেকে বেশি আশ্চর্য হয়েছিল রেইন ফরেস্টের উচ্চতা দেখে। সেখানে তারা দেখতে পায় 24টা গাছের বিভিন্ন প্রজাতি, অথচ সেই জায়গাটির পাশে ছিল আরও একটি রেইন ফরেস্ট, আর এখানে ছিল মাত্র 7টা গাছের প্রজাতি। এর অর্থ হলো পূর্বের অনুর্বর জমিতে একটি সুস্থ রেইন ফরেস্টের আবারও নতুন করে জন্ম হয়েছে। অনেকের কাছে এই অনুর্বর জমিতে এমন চমৎকার পরিবর্তন ম্যাজিক বলে মনে হতে পারে, কিন্তু মূলত এটাই ছিল জেনজিন আর হলোওয়েচের পরিকল্পনা। তবে এলাকাটির এমন অবিশ্বাস্য পরিবর্তন হওয়ার জন্য কোস্টারিকার আবহাওয়া এবং জলবায়ু অনেক অংশে দায়ী। মূলত কোস্টারিকা নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত। এর অর্থ হলো জায়গাটি সারা বছর উষ্ণ এবং আর্দ্র থাকে, যা একটি নাতিশীতোষ্ণ উষ্ণ জলবায়ু প্রদান করে, যার ফলে তাদের এই এক্সপেরিমেন্টটি সাকসেস হয়।